প্যাট্রিক কিং এর লেখা রিড পিপল লাইক আ বুক। আপনি যদি মানুষের মন পড়তে পারতেন তবে কেমন হতো, অথবা আপনি যদি কাউকে দেখে তার মানসিকতা, ভাবনা ও অনুভূতি বুঝতে পারতেন তাহলে কেমন হতো। আজকের অডিওতে আমরা শিখব কিভাবে আপনি মানুষের আচরণ এবং ভাষা থেকে তাদের ভেতরের অনুভূতি ও চিন্তাভাবনা পড়তে পারবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। চ্যাপ্টার 1, রিডিং ফিজিক্যাল এক্সপ্রেশনস অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। শারীরিক অভিব্যক্তি এবং শরীরী ভাষা পড়া। প্রথমে আমরা শারীরিক অভিব্যক্তি এবং শরীরী ভাষা অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজের বিশ্লেষণের মাধ্যমে অন্য মানুষের মনোভাব, আবেগ এবং উদ্দেশ্য বোঝার কৌশল নিয়ে আলোচনা করব। মানুষের যোগাযোগের মাত্র 7% শব্দের মাধ্যমে হয়, বাকি 93% যোগাযোগ হয় নন ভার্বাল বা অমৌখিক উপায়ে। শরীরী ভাষা মানুষের মনোভাব এবং আবেগ প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। এটি মানুষের কথার চেয়েও বেশি সত্য প্রকাশ করে, কারণ শরীরী ভাষা প্রায়শই অবচেতনভাবে প্রকাশ পায় এবং এটি নিয়ন্ত্রণ করা কঠিন। শরীরী ভাষা পড়ার ক্ষেত্রে 3টি প্রধান দিক বিবেচনা করতে হয়। নাম্বার 1, অঙ্গভঙ্গি, গেস্টার্স। নাম্বার 2, মুখের অভিব্যক্তি, ফেশিয়াল এক্সপ্রেশনস। নাম্বার 3, শরীরের অবস্থান অর্থাৎ পশ্চার। নাম্বার 1, অঙ্গভঙ্গি, গেস্টার্স। অঙ্গভঙ্গি শরীরী ভাষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মানুষের মনোভাব এবং উদ্দেশ্য প্রকাশ করে। চলুন কিছু সাধারণ অঙ্গভঙ্গি এবং তাদের অর্থ নিয়ে আলোচনা করা যাক। হাতের মুঠি বন্ধ করা, ক্লেঞ্চড ফিস্টস। যদি কেউ কথা বলার সময় হাতের মুঠি বন্ধ করে তবে এটি তার অভ্যন্তরীণ উত্তেজনা বা রাগের ইঙ্গিত দেয়। হাত নাড়ানো, হ্যান্ড গেস্টার্স। কথা বলার সময় হাত নাড়ানো সাধারণত আত্মবিশ্বাস এবং উৎসাহের লক্ষণ, তবে অতিরিক্ত হাত নাড়ানো উদ্বেগ বা অস্বস্তিরও ইঙ্গিত হতে পারে। বাহু ক্রস করা, ক্রসড আর্মস। এটি একটি প্রতিরক্ষামূলক অঙ্গভঙ্গি। যদি কেউ বাহু ক্রস করে তবে এটি তার অস্বস্তি, প্রতিরোধ বা আত্মরক্ষার ইচ্ছা প্রকাশ করে। হাতের তালু খোলা, ওপেন পামস। এটি সততা এবং খোলামেলার ইঙ্গিত দেয়। যদি কেউ কথা বলার সময় হাতের তালু খোলা রাখে তবে এটি তার বিশ্বাসযোগ্যতা এবং সৎ মনোভাব প্রকাশ করে। নাম্বার 2, মুখের অভিব্যক্তি, ফেশিয়াল এক্সপ্রেশনস। মুখের অভিব্যক্তি মানুষের আবেগ প্রকাশের সবচেয়ে সরাসরি মাধ্যম। প্যাট্রিক কিং উল্লেখ করেছেন যে মুখের অভিব্যক্তি পড়ার সময় কিছু জিনিসে মনোযোগ দেওয়া উচিত। চোখ, আইজ। চোখকে মনের আয়না বলা হয়। চোখের মাধ্যমে মানুষের আবেগ এবং উদ্দেশ্য সহজেই বোঝা যায়। চোখের যোগাযোগ, আই কন্ট্যাক্ট। সরাসরি চোখের যোগাযোগ আত্মবিশ্বাস এবং সততার ইঙ্গিত দেয়, তবে অতিরিক্ত চোখের যোগাযোগ আক্রমণাত্মক বা অস্বস্তিকরও হতে পারে। চোখের মনি প্রসারিত হওয়া, পিউপিল ডায়ালেশন। চোখের মনি প্রসারিত হওয়া সাধারণত আগ্রহ বা উত্তেজনার লক্ষণ। এটি মানুষের আবেগের একটি শক্তিশালী সূচক। ভ্রু, আইব্রোজ। ভ্রু মানুষের আবেগ প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভ্রু উঁচু করা, রেজড আইব্রোজ। এটি অবাক হওয়া বা আগ্রহের ইঙ্গিত দেয়। ভ্রু কুঁচকানো, এটি চিন্তা, উদ্বেগ বা রাগের লক্ষণ। মুখের হাসি, স্মাইল। হাসি সবসময় খুশির লক্ষণ নয়। হাসির ধরন দেখে বোঝা যায় এটি সত্যিকারের হাসি নাকি নকল হাসি। সত্যিকারের হাসি, জেনুইন স্মাইল। সত্যিকারের হাসিতে চোখের কোণ কুঁচকে যায় এবং গাল উঁচু হয়। নকল হাসি, ফেক স্মাইল। নকল হাসিতে শুধু ঠোঁট নড়ে, চোখের কোণ কুঁচকায় না। নাম্বার 3, শরীরের অবস্থান অর্থাৎ পশ্চার। শরীরের অবস্থান মানুষের মনোভাব এবং আত্মবিশ্বাসকে প্রকাশ করে। কিছু সাধারণ শরীরের অবস্থান এবং তাদের অর্থ নিয়ে আলোচনা করা যাক। সোজা হয়ে দাঁড়ানো, আপরাইট পশ্চার। এটি আত্মবিশ্বাস এবং সততার ইঙ্গিত দেয়। যদি কেউ সোজা হয়ে দাঁড়ায় তবে এটি তার আত্মবিশ্বাস এবং সক্রিয় মনোভাব প্রকাশ করে। কুঁজো হয়ে বসা, স্লাউচড পশ্চার।
এটি অস্বস্তি, ক্লান্তি বা আত্মবিশ্বাসের অভাবের লক্ষণ। যদি কেউ কুঁজো হয়ে বসে, তবে এটি তার নেতিবাচক মনোভাবকে প্রকাশ করে। শরীরের দিক, বডি ওরিয়েন্টেশন। যদি কেউ আপনার দিকে মুখ করে দাঁড়ায় বা বসে, তবে এটি তার আগ্রহ এবং মনোযোগের ইঙ্গিত দেয়। তবে যদি কেউ আপনার থেকে দূরে মুখ করে, তবে এটি তার অনাগ্রহ বা অস্বস্তি প্রকাশ করে। 4. অন্যান্য গুরুত্বপূর্ণ শরীরী ভাষা। আরও কিছু গুরুত্বপূর্ণ শরীরী ভাষা আছে যা মানুষের মনোভাব এবং আবেগ বোঝার জন্য অত্যন্ত সহায়ক। পায়ের অবস্থান, ফুট পজিশন। পায়ের অবস্থান মানুষের মনোভাবকে প্রকাশ করে। যদি কেউ আপনার দিকে পা রাখে, তবে এটি তার আগ্রহের ইঙ্গিত দেয়। তবে যদি কেউ আপনার থেকে পাকে অন্যদিকে রাখে বা সরিয়ে রাখে, তবে এটি তার অনাগ্রহ বা পালানোর ইচ্ছাকে প্রকাশ করে। মাথা নাড়ানো, হেড নডস। মাথা নাড়ানো সাধারণত সম্মতি বা আগ্রহের লক্ষণ, তবে অতিরিক্ত মাথা নাড়ানো উদ্বেগ বা অস্বস্তিরও ইঙ্গিত হতে পারে। ব্যক্তিগত স্থান, পার্সোনাল স্পেস। প্রত্যেকের একটি ব্যক্তিগত স্থান থাকে যা তারা অন্যদের থেকে দূরে রাখতে চায়। যদি কেউ আপনার খুব কাছাকাছি আসে, তবে এটি তার আগ্রহ বা আক্রমণাত্মক মনোভাবের ইঙ্গিত দেয়। তবে যদি কেউ আপনার থেকে দূরে থাকে, তবে এটি তার অনাগ্রহ বা অস্বস্তিকে প্রকাশ করে। চ্যাপ্টার 2, রিডিং পিপলস থটস অ্যান্ড ইন্টেনশনস। মানুষের চিন্তা এবং উদ্দেশ্যকে পড়ুন। এখানে মূলত মানুষের অপ্রকাশিত চিন্তা, অভিপ্রায় এবং মনোভাব বুঝতে বিভিন্ন মনস্তাত্ত্বিক কৌশল এবং ইঙ্গিত নিয়ে আলোচনা করা হয়। আমাদের দেহ ভাষা, মুখের অভিব্যক্তি, চোখের নাড়াচাড়া এবং আচরণ মানুষের মনের অবচেতন তথ্য প্রকাশ করে। এখানে আমরা জানব কিভাবে আমরা এই অঙ্গভঙ্গি, কথা বলার ধরন এবং আচরণ থেকে অন্যের চিন্তা এবং উদ্দেশ্য নির্ণয় করতে পারি। নাম্বার 1, মাইক্রো এক্সপ্রেশন, অচেতনভাবে প্রকাশিত আবেগ। মানুষের মুখে দ্রুত ক্ষণস্থায়ী অভিব্যক্তিকে বলা হয় মাইক্রো এক্সপ্রেশন। এগুলো সাধারণত 0.5 সেকেন্ড বা তারও কম স্থায়ী হয় এবং মানুষ ইচ্ছাকৃতভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। প্রধান মাইক্রো এক্সপ্রেশন এবং তার অর্থ: রাগ, ভ্রু নিচের দিকে নামা, ঠোঁট চেপে ধরা, চোখ সংকুচিত হওয়া; ভয়, চোখ বড় হয়ে যাওয়া, ভ্রু উঁচু হওয়া, মুখে হাঁ হয়ে যাওয়া; আনন্দ, চোখের কোণে ভাঁজ, উজ্জ্বল মুখ, হাসির রেখা গভীর হওয়া; অপছন্দ বা অবজ্ঞা, ঠোঁটের একপাশ উঁচু হওয়া বা ভ্রু কুঁচকে যাওয়া। চেনার কৌশল: যখন কারো সাথে কথা বলছেন, তাদের মুখের ক্ষণস্থায়ী অভিব্যক্তির দিকে লক্ষ্য করুন। যদি কেউ হাসি মুখে কথা বললেও চোখে ভয় বা দুশ্চিন্তা প্রকাশ পায়, তবে সে হয়তো কিছু গোপন করছে। চোখের নাড়াচাড়া এবং অভিপ্রায় পড়া। চোখকে বলা হয় মনের জানালা। এখানে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে মানুষের চোখের নাড়াচাড়া থেকে তারা সত্য বলছে নাকি মিথ্যা বলছে তা বোঝা যায়। চোখের নড়াচড়ার বিভিন্ন অর্থ আছে, যেমন ওপরে বামে তাকানো, স্মৃতি থেকে কিছু মনে করার চেষ্টা, সত্য বলার ইঙ্গিত; ওপরে ডানে তাকানো, কল্পনা করা বা তৈরি করা; নিচে তাকানো, লজ্জা, অনুশোচনা বা আত্মবিশ্লেষণের লক্ষণ; সরাসরি চোখে তাকানো, আত্মবিশ্বাসের লক্ষণ। তবে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে এটি আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করতে পারে। চেনার কৌশল: যদি কেউ প্রশ্নের উত্তরে বারবার ওপরের ডানে তাকায়, তাহলে সে হয়তো মিথ্যা বলছে, কারণ সে তখন উত্তরটি কল্পনা করছে। কণ্ঠস্বর ও কথা বলার ধরন থেকেও মানুষকে পড়তে পারবেন। যেমন প্যাট্রিক কিং ব্যাখ্যা করেছেন যে মানুষের কণ্ঠস্বরের ওঠানামা এবং গতি থেকেও তাদের অভিপ্রায় বোঝা যায়। ধীর এবং মসৃণ কণ্ঠস্বর আত্মবিশ্বাস, স্থিরতা এবং বিশ্বাসযোগ্যতার লক্ষণ। দ্রুত এবং কাপা কণ্ঠস্বর নার্ভাসনেস বা মিথ্যা বলার ইঙ্গিত। কণ্ঠস্বরের অনিয়মিত ওঠানামা অস্বস্তি বা অসততার লক্ষণ। অপ্রয়োজনীয় বিরতি বা থেমে যাওয়া মিথ্যা বলার সম্ভাবনা, কারণ ব্যক্তি তখন মিথ্যা তৈরি করতে সময় নিচ্ছে। চেনার কৌশল: যদি কেউ কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় হঠাৎ থেমে যায় বা তার কণ্ঠস্বর বদলে যায়, তবে সে হয়তো কিছু গোপন করছে।
দেহ ভাষা এবং অঙ্গভঙ্গি থেকে চিন্তা পড়া। মানুষের অবচেতন দেহ ভাষা তাদের সত্যিকারের অনুভূতি প্রকাশ করে। খোলা অঙ্গভঙ্গি, ওপেন বডি ল্যাঙ্গুয়েজ, আত্মবিশ্বাসী এবং স্বচ্ছ ব্যক্তিত্বের লক্ষণ। বন্ধ অঙ্গভঙ্গি, ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ, হাত বা পা ক্রস করে রাখা, আত্মরক্ষামূলক মনোভাব বা অস্বস্তির ইঙ্গিত। বারবার মুখ বা নাক স্পর্শ করা, মিথ্যা বলার ইঙ্গিত। পায়ের দিকে লক্ষ্য করুন, কেউ যদি তার পা দরজার দিকে রাখে তবে সে হয়তো বের হয়ে যেতে চায়। হাতের মুষ্টিবদ্ধ হওয়া, রাগ বা উত্তেজনার লক্ষণ। চেনার কৌশল, যদি কেউ কথা বলার সময় পায়ের আঙুল দরজার দিকে রাখে বা শরীর সামান্য দূরে সরিয়ে নেয়, তাহলে সে সম্ভবত অস্বস্তি বোধ করছে। নাম্বার 5, অবচেতন অঙ্গভঙ্গি এবং অভিপ্রায়। এখানে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে ছোট ছোট অঙ্গভঙ্গি বা অভ্যাস মানুষের উদ্দেশ্যকে প্রকাশ করে। চুলে হাত দেওয়া, নার্ভাসনেস বা আত্মবিশ্বাস বাড়ানোর প্রয়াস। জিভ দিয়ে ঠোঁট চাটা, মিথ্যা বলা বা নার্ভাসনেস। আঙুল ফোটানো, অস্থিরতা বা উদ্বেগের লক্ষণ। দাঁড়িয়ে থাকলে ওজন পাল্টানো, অস্বস্তি বা চলে যাওয়ার ইচ্ছা। দেহ ভাষা, চোখের নড়াচড়া, মাইক্রো এক্সপ্রেশন এবং কথোপকথন থেকে মানুষের চিন্তা এবং উদ্দেশ্য পড়া যায়। এই কৌশলগুলি প্রয়োগ করে আপনি মানুষের মনের গভীর অনুভূতি এবং অভিপ্রায় বুঝতে পারবেন, যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কার্যকর হতে পারে। চ্যাপ্টার 3, রিডিং পিপল থ্রু দেয়ার ওয়ার্ডস। মানুষকে কথার মধ্যে দিয়ে বোঝা। মানুষের ভাষা ও কথার মাধ্যমে মানুষের মনোভাব, অভ্যন্তরীণ মানসিকতা এবং তাদের আস্থার স্তর সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব। নাম্বার 1, শব্দের পছন্দ এবং ব্যবহার। ওয়ার্ড চয়েস অ্যান্ড ইউজেজ। মানুষের শব্দের পছন্দ তাদের ব্যক্তিত্ব, আবেগ এবং মানসিক অবস্থা প্রকাশ করে। কিছু মানুষ খুব স্পষ্ট এবং সরাসরি ভাষা ব্যবহার করে, যা তাদের আত্মবিশ্বাস এবং স্পষ্টতা নির্দেশ করে। অন্যদিকে কিছু মানুষ অনিশ্চিত বা অস্পষ্ট ভাষা ব্যবহার করে, যা তাদের অনিশ্চয়তা বা সন্দেহ প্রকাশ করতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ বলে আমার মনে হয় এটি হয়তো ঠিক, এটি তাদের অনিশ্চয়তা বা সন্দেহকে প্রকাশ করে। অন্যদিকে যদি কেউ বলে আমি নিশ্চিত এটা ঠিক, এটি তাদের আত্মবিশ্বাস এবং দৃঢ়তা প্রকাশ করে। শব্দের পছন্দ শুধু ব্যক্তিত্বই প্রকাশ করে না, এটি সামাজিক অবস্থান এবং সম্পর্কের গতিশীলতাও নির্দেশ করে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যিনি প্রায়ই আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করেন, তিনি সম্ভবত উচ্চ সামাজিক অবস্থানে আছেন বা একটি আনুষ্ঠানিক পরিবেশে কাজ করেন। বাক্য গঠন এবং বাক্য দৈর্ঘ্য, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড লেন্থ। মানুষের বাক্য গঠন এবং বাক্য দৈর্ঘ্য তাদের চিন্তা ভাবনা এবং যোগাযোগের শৈলী প্রকাশ করে। কিছু মানুষ খুব সংক্ষিপ্ত এবং সরাসরি বাক্য ব্যবহার করে, যা তাদের দক্ষতা এবং স্পষ্টতাকে নির্দেশ করে। অন্যদিকে কিছু মানুষ খুব দীর্ঘ এবং জটিল বাক্য ব্যবহার করে, যা তাদের বিশদভাবে চিন্তা করার প্রবণতা বা অনিশ্চয়তা প্রকাশ করতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ বলে আমি এটা করব, এটি তাদের দৃঢ়তা এবং স্পষ্টতা প্রকাশ করে। অন্যদিকে যদি কেউ বলে আমি মনে হয় এটা করতে পারবো কিন্তু আমি নিশ্চিত নই, এটি তাদের অনিশ্চয়তা বা সন্দেহকে প্রকাশ করে। বাক্য গঠন এবং দৈর্ঘ্য শুধু ব্যক্তিত্বই প্রকাশ করে না, এটি সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাবও নির্দেশ করে। উদাহরণস্বরূপ, কিছু সংস্কৃতিতে দীর্ঘ এবং জটিল বাক্য ব্যবহার করা হয়, যা তাদের বিশদভাবে চিন্তা করার প্রবণতাকে প্রকাশ করে। নাম্বার 3, শব্দের নির্বাচনে বিশ্লেষণ। যখন আপনি কারো কথা শোনেন, তখন আপনি তাদের শব্দের নির্বাচনে অনেক কিছু বিশ্লেষণ করতে পারেন। যদি কেউ সাধারণত কঠিন, তীক্ষ্ণ এবং সাহসী শব্দ ব্যবহার করেন, তাহলে তাদের আত্মবিশ্বাস এবং স্পষ্ট মনোভাবের ইঙ্গিত হতে পারে। অন্যদিকে যদি কেউ বারবার অনিশ্চিত, অস্পষ্ট বা স্নিগ্ধ শব্দ ব্যবহার করেন, তাহলে তাদের শঙ্কা, সন্দেহ বা আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে। নাম্বার 4, কথা বলার প্যাটার্ন এবং গতি। ভাষা শুধু শব্দের সংমিশ্রণ নয়, তা কথা বলার প্যাটার্ন এবং গতি নিয়েও নির্ভর করে। কেউ যদি খুব দ্রুত কথা বলেন, তাহলেই তারা উত্তেজিত বা নার্ভাস হতে পারে, কিন্তু যদি তারা ধীরে ধীরে কথা বলেন, তবে তারা চিন্তাশীল হতে পারে। অনেক সময় কথা বলার গতি
এবং ভঙ্গি তাদের অনুভূতি এবং প্রতিক্রিয়া সম্পর্কে অনেক কিছু জানায়। নাম্বার 5, প্রাসঙ্গিকতা এবং বিষয় নির্বাচন। মানুষ কি সম্পর্কে কথা বলছেন সেটি তাদের উদ্দেশ্যের একটি বড় অংশ প্রকাশ করে। তারা যদি সবসময় এক ধরনের বিষয় নিয়ে আলোচনা করেন, এটি তাদের আগ্রহ বা অনুভূতি সম্পর্কে ধারণা দেয়। উদাহরণস্বরূপ, কেউ যদি প্রায়ই তাদের কর্মজীবন নিয়ে কথা বলে, তবে এটি তাদের পেশাদার মনোভাব এবং উচ্চাকাঙ্ক্ষা নির্দেশ করতে পারে। আবার কেউ যদি ব্যক্তিগত সম্পর্ক বা ঘরোয়া বিষয় নিয়ে বেশি কথা বলে, এটি তাদের সম্পর্কের প্রতি আগ্রহ এবং তার গুরুত্বের প্রতিফলন হতে পারে। মানুষের কথা বলার ধরন, শব্দের নির্বাচন এবং বাক্য গঠনের প্যাটার্ন বিশ্লেষণ করে আপনি অনেক কিছু জানতে পারেন তাদের মনের অবস্থা, ব্যক্তিত্ব এবং উদ্দেশ্য সম্পর্কে। যে কেউ কথার মাধ্যমে তার প্রকৃতি বা চিন্তা প্রকাশ করতে পারে এবং এটি আপনার কাছে বিশ্লেষণ করা সম্ভব যদি আপনি সঠিকভাবে তার শব্দ, গতি এবং উচ্চারণ বুঝতে পারেন। ভাষা শুধুমাত্র একে অপরের সাথে যোগাযোগের একটি মাধ্যম নয়, এটি আপনার শখ, চিন্তা এবং ব্যক্তিত্বের একটি প্রতিফলন। চ্যাপ্টার 4, কমন পার্সোনালিটি ট্রেটস অ্যান্ড হোয়াট দে রিভিল। সাধারণ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এবং তা কি প্রকাশ করে। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন নাম্বার 1, মেলামেশা প্রিয়, এক্সট্রোভার্টেড, গোপনীয়তা প্রিয় অর্থাৎ ইন্ট্রোভার্টেড ব্যক্তিত্ব, সহানুভূতিশীল ব্যক্তিত্ব অর্থাৎ এমপ্যাথেটিক, যৌক্তিক ব্যক্তিত্ব অর্থাৎ লজিক্যাল, আবেগপ্রবণ ব্যক্তিত্ব ইমোশনাল, নিয়ন্ত্রণ প্রিয় ব্যক্তিত্ব অর্থাৎ কন্ট্রোলিং, সহযোগী ব্যক্তিত্ব অর্থাৎ কোলাবোরেটিভ। এই বৈশিষ্ট্যগুলো প্রতিটি মানুষের মধ্যে আলাদা আলাদা মাত্রায় থাকে এবং তাদের আচরণ ও সম্পর্ককে প্রভাবিত করে। নাম্বার 1, মেলামেশা প্রিয়, এক্সট্রোভার্টেড ব্যক্তিত্ব। মেলামেশা প্রিয় ব্যক্তিরা সামাজিক, উৎসাহী এবং অন্যদের সাথে সময় কাটাতে পছন্দ করেন। তাদের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এরা অন্যের সাথে মিশতে এবং নতুন মানুষজনের সাথে পরিচিত হতে পছন্দ করেন। এরা সাধারণত আত্মবিশ্বাসী এবং নিজেদের প্রকাশ করতে পছন্দ করেন। কিভাবে চিনবেন? এরা কথোপকথনে সক্রিয় অংশগ্রহণ করেন, তাদের শরীরী ভাষা উন্মুক্ত এবং স্বাগতপূর্ণ হয়, এরা দলগত কাজে বেশি সক্রিয় হন। কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন? তাদের সাথে উৎসাহী এবং ইতিবাচকভাবে কথা বলুন। তাদের সামাজিক ইভেন্ট বা দলগত কার্যক্রমে অংশ নিতে উৎসাহী করুন। নাম্বার 2, গোপনীয়তা প্রিয়, ইন্ট্রোভার্টেড ব্যক্তিত্ব। গোপনীয়তা প্রিয় ব্যক্তিরা একাকী সময় কাটাতে পছন্দ করেন এবং তাদের শক্তি একাকিত্ব থেকে আসে। তাদের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এরা একা সময় কাটাতে পছন্দ করেন এবং সামাজিক ইভেন্টে কম অংশগ্রহণ করেন। এরা গভীরভাবে চিন্তা করেন এবং নিজের ভাবনায় মগ্ন থাকেন। এরা সহজেই অতিরিক্ত উদ্দীপনায় ক্লান্ত বোধ করতে পারেন। কিভাবে চিনবেন? এরা কথোপকথনে কম অংশগ্রহণ করেন এবং শুনতে পছন্দ করেন। তাদের শরীরী ভাষা সংরক্ষিত এবং কম অভিব্যক্তিপূর্ণ। এরা একাকী কাজে বেশি সক্রিয় হন। কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন? তাদের একাকিত্বকে সম্মান করুন এবং তাদের ওপর চাপ প্রয়োগ করবেন না। তাদের সাথে গভীর এবং অর্থপূর্ণ কথোপকথন করুন। নাম্বার 3, সহানুভূতিশীল, এমপ্যাথেটিক ব্যক্তিত্ব। সহানুভূতিশীল ব্যক্তিরা অন্যদের অনুভূতি বুঝতে এবং তাদের সাথে সংযোগ স্থাপনে দক্ষ। তাদের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এরা অন্যদের অনুভূতি সহজেই বুঝতে পারেন, এরা অন্যদের সাহায্য করতে পছন্দ করেন, এরা আবেগপ্রবণ এবং অন্যদের অনুভূতিতে প্রভাবিত হতে পারেন। কিভাবে চিনবেন? এরা অন্যদের সমস্যা শুনতে এবং সমাধান করতে পছন্দ করেন। তাদের শরীরী ভাষা সহানুভূতিশীল এবং স্নেহপূর্ণ হয়। এরা সামাজিক সম্পর্কে বেশি মনোযোগ দেন। কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন? তাদের অনুভূতিকে গুরুত্ব দিন এবং তাদের সাথে আবেগপূর্ণ কথোপকথন করুন। তাদের সাহায্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। নাম্বার 4, যৌক্তিক ব্যক্তিত্ব অর্থাৎ লজিক্যাল ব্যক্তিত্ব। যৌক্তিক ব্যক্তিরা তথ্য এবং যুক্তির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেন। এরা সমস্যাগুলো বিশ্লেষণ করে সমাধান খোঁজেন। এরা আবেগের চেয়ে যুক্তিকে প্রাধান্য দেন। কিভাবে চিনবেন? এরা কথোপকথনে যুক্তি এবং তথ্য ব্যবহার করেন। তাদের শরীরী ভাষা নিয়ন্ত্রিত এবং কম আবেগপ্রবণ হয়। এরা সমস্যার সমাধানে দক্ষ হন।
কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে যুক্তি এবং তথ্যের উপর ভিত্তি করে কথা বলুন। আবেগপ্রবণ আচরণ এড়িয়ে চলুন। আবেগপ্রবণ ব্যক্তিত্ব, ইমোশনাল ব্যক্তিত্ব। আবেগপ্রবণ ব্যক্তিরা তাদের অনুভূতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন এবং তাদের আবেগ প্রকাশে স্পষ্ট। তাদের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এরা আবেগপ্রবণ এবং তাদের অনুভূতি প্রকাশে স্পষ্ট। এরা অন্যদের অনুভূতি বুঝতে পারেন। এরা সৃজনশীল এবং কল্পনাপ্রবণ হন। কিভাবে চিনবেন? এরা কথোপকথনে আবেগ প্রকাশ করে। তাদের শরীরী ভাষা আবেগপ্রবণ এবং অভিব্যক্তিপূর্ণ হয়। এরা সৃজনশীল কাজে বেশি সক্রিয় হন। কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন? তাদের আবেগকে সম্মান করুন এবং তাদের সাথে সহানুভূতিশীল হন। তাদের সৃজনশীলতা এবং কল্পনাকে উৎসাহী করুন। নিয়ন্ত্রণ প্রিয়, কন্ট্রোলিং ব্যক্তিত্ব। নিয়ন্ত্রণ প্রিয় ব্যক্তিরা তাদের পরিবেশ এবং অন্যদের নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন। তাদের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এরা তাদের পরিবেশ এবং অন্যদের নিয়ন্ত্রণ করতে চান। এরা দায়িত্ব নিতে পছন্দ করেন। এরা সাধারণত আত্মবিশ্বাসী এবং নির্দেশিকা দিতে পছন্দ করেন। কিভাবে চিনবেন? এরা কথোপকথনে নেতৃত্ব দেন এবং সিদ্ধান্ত নেন। তাদের শরীরী ভাষা আত্মবিশ্বাসী এবং নিয়ন্ত্রিত হয়। এরা দলগত কাজে নেতৃত্ব দেন। কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন? তাদের নেতৃত্বকে সম্মান করুন এবং তাদের সাথে সহযোগিতামূলক হন। তাদের নিয়ন্ত্রণ প্রিয়তা নিয়ে সংঘাত এড়িয়ে চলুন। নাম্বার 7, সহযোগী, কোলাবোরেটিভ। সহযোগী ব্যক্তিরা দলগত কাজে দক্ষ এবং অন্যদের সাথে সহযোগিতা করতে পছন্দ করেন। তাদের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এরা অন্যদের সাথে ভালো যোগাযোগ স্থাপন করতে পারেন। এরা অন্যদের অনুভূতি বুঝতে পারেন। কিভাবে চিনবেন? এরা কথোপকথনে অন্যদের মতামত শুনতে পছন্দ করেন। তাদের শরীরী ভাষা সহযোগিতাপূর্ণ এবং উন্মুক্ত হয়। এরা দলগত কাজে বেশি সক্রিয় হন। কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন? তাদের সাথে সহযোগিতামূলক হন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন। তাদের দলগত কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন। প্রতিটি মানুষের ব্যক্তিত্ব আলাদা এবং সেগুলো বুঝতে পারলে আমরা অন্যদের সাথে আরও ভালোভাবে সম্পর্ক গড়ে তুলতে পারি। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে আমরা আমাদের যোগাযোগ দক্ষতা উন্নত করতে পারি এবং আরও সফল হতে পারি। চ্যাপ্টার 5, স্পটিং লাইজ অ্যান্ড ডিসেপশন। মিথ্যা ও প্রতারণা চিনতে শেখা। এখানে আমরা শিখব কিভাবে মানুষের মিথ্যা বলা এবং প্রতারণার চিহ্নগুলো চিনতে হয়। কিভাবে আমরা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারি তা বিশদভাবে জানব। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় মানুষের মিথ্যা বলার শিকার হই এবং এই মিথ্যা চিনতে পারলে আমরা অনেক ক্ষেত্রে নিজেদের রক্ষা করতে পারি। নাম্বার 1, মিথ্যা বলার প্রাকৃতিক প্রবণতা। মানুষের মিথ্যা বলার প্রবণতা প্রাকৃতিক। ছোটবেলা থেকেই আমরা বিভিন্ন কারণে মিথ্যা বলি। কখনো নিজেকে রক্ষা করতে, কখনো অন্যের অনুভূতি না আঘাত করতে, আবার কখনো নিজের সুবিধা আদায় করতে। প্যাট্রিক কিং বলেন, মিথ্যা বলার এই প্রবণতা আমাদের সামাজিক জীবনের একটি অংশ, কিন্তু সমস্যা হয় যখন এই মিথ্যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই মিথ্যা চিনতে পারা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2, মিথ্যা বলার সময় মানুষের শারীরিক ভাষা। মিথ্যা বলার সময় মানুষের শারীরিক ভাষায় কিছু পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলো খুব সূক্ষ্ম হতে পারে, কিন্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করলে এগুলো চিনতে পারা যায়। কিছু সাধারণ শারীরিক ভাষা যা মিথ্যা বলার সময় দেখা যায়। চোখের দিকে তাকানো। অনেকেই মনে করেন মিথ্যা বলার সময় মানুষ চোখে চোখ রাখতে পারে না, কিন্তু প্যাট্রিক কিং বলেন এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। কিছু মানুষ মিথ্যা বলার সময় চোখে চোখ রাখে, আবার কিছু মানুষ চোখ এড়িয়ে চলে। তবে মিথ্যা বলার সময় চোখের পুতুল প্রসারিত হতে পারে, যা একটি গুরুত্বপূর্ণ সংকেত। হাতের অঙ্গভঙ্গি। মিথ্যা বলার সময় মানুষের হাতের অঙ্গভঙ্গিতে পরিবর্তন আসে। তারা হয়তো হাত গুটিয়ে নেয় বা হাত দিয়ে মুখ স্পর্শ করে। এই ধরনের অঙ্গভঙ্গি মিথ্যা বলার সময় সাধারণত দেখা যায়। শরীরের নড়াচড়া। মিথ্যা বলার সময় মানুষ অস্বস্তি বোধ করে এবং এই অস্বস্তি শরীরে নাড়াচড়ায় প্রকাশ পায়। তারা হয়তো বারবার পা নাড়ায় বা বসার অবস্থান পরিবর্তন করে। নাম্বার 3, কণ্ঠস্বরের পরিবর্তন। মিথ্যা বলার সময় মানুষের কণ্ঠস্বরেও পরিবর্তন আসে।
তারা হয়তো দ্রুত কথা বলে বা তাদের কণ্ঠস্বর কাঁপতে থাকে। কখনো কখনো তারা কথা বলার সময় অস্বাভাবিক বিরতি নেয় বা একই কথা বারবার বলে। এই ধরনের কণ্ঠস্বরের পরিবর্তন মিথ্যা বলার একটি গুরুত্বপূর্ণ সংকেত। নাম্বার 4, মানসিক সংকেত। মিথ্যা বলার সময় মানুষের মানসিক অবস্থাও পরিবর্তন আসে। তারা হয়তো বেশি প্রতিরক্ষামূলক হয়ে ওঠে বা কথার মধ্যে অসঙ্গতি দেখা দেয়। প্যাট্রিক কিং বলেন, মিথ্যা বলার সময় মানুষ সাধারণত তাদের গল্পে অনেক বেশি বিস্তারিত তথ্য দেয়, যাতে তাদের গল্পটি বিশ্বাসযোগ্য মনে হয়। কিন্তু এই অতিরিক্ত বিস্তারিত তথ্য অনেক সময় গল্পের মধ্যে অসঙ্গতি তৈরি করে। নাম্বার 5, মিথ্যা ধরার কৌশল। প্যাট্রিক কিং এখানে মিথ্যা ধরার কিছু কার্যকরী কৌশল শেখান। এই কৌশলগুলো ব্যবহার করে আমরা সহজেই মিথ্যাকে চিনতে পারি। প্রশ্ন করা। মিথ্যা ধরার সবচেয়ে সহজ উপায় হলো প্রশ্ন করা। আপনি যদি কারো কথা নিয়ে সন্দেহ করেন, তাহলে তাকে বিভিন্ন প্রশ্ন করুন। মিথ্যা বলার সময় মানুষ সাধারণত তাদের গল্পে অসঙ্গতি তৈরি করে এবং এই অসঙ্গতিগুলো প্রশ্ন করার মাধ্যমে বের করে আনা যায়। শারীরিক ভাষা পর্যবেক্ষণ। মিথ্যা বলার সময় মানুষের শারীরিক ভাষায় পরিবর্তন আসে। তাই আপনি যদি কারো কথা নিয়ে সন্দেহ করেন, তাহলে তার শারীরিক ভাষা পর্যবেক্ষণ করুন। তার চোখের দিকে তাকান, হাতের অঙ্গভঙ্গি দেখুন এবং শরীরের নড়াচড়া লক্ষ্য করুন। কণ্ঠস্বর শোনা। মিথ্যা বলার সময় মানুষের কণ্ঠস্বরেও পরিবর্তন আসে। তাই আপনি যদি কারো কথা নিয়ে সন্দেহ করেন, তাহলে তার কণ্ঠস্বর শুনুন। তার কণ্ঠস্বর কি দ্রুত হচ্ছে নাকি কাঁপছে? এই ধরনের পরিবর্তন মিথ্যা বলার সংকেত হতে পারে। নাম্বার 6, মিথ্যা চিনতে পারার গুরুত্ব। মিথ্যা চিনতে পারা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। মিথ্যা চিনতে পারলে আমরা অনেক ক্ষেত্রেই নিজেদের রক্ষা করতে পারি। আমরা যদি কারো মিথ্যা কথা চিনতে পারি, তাহলে আমরা সেই ব্যক্তির থেকে দূরে থাকতে পারি বা তার কথায় বিশ্বাস না করে নিজেদের সুরক্ষিত রাখতে পারি। আমরা যদি নিয়মিতভাবে মানুষের শারীরিক ভাষা, কণ্ঠস্বর এবং মানসিক সংকেত পর্যবেক্ষণ করি, তাহলে আমরা ধীরে ধীরে মিথ্যা চিনতে পারার দক্ষতা অর্জন করতেই পারব। এই দক্ষতা আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই উপকারী হবে এবং আমরা অনেক ক্ষেত্রেই নিজেদের রক্ষা করতে পারব। চ্যাপ্টার 6, দ্য ডার্ক ট্রায়াড, নার্সিজম, মেকিয়াভেলিনিজম অ্যান্ড সাইকোপ্যাথি। এখানে লেখক মানব ব্যক্তিত্বের 3টি অন্ধকার দিক, নার্সিজম, ম্যাকিয়াভেলিয়ানিজম এবং সাইকোপ্যাথি নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। ডার্ক ট্রায়াড হল 3টি ব্যক্তিত্ব বৈশিষ্ট্যের সমন্বয়। নার্সিজম, অতিরিক্ত আত্মম্ভরিতা, নিজের গুরুত্বকে অত্যাধিক মূল্যায়ন করা এবং অন্যের প্রতি সহানুভূতির অভাব। ম্যাকিয়াভেলিয়ানিজম, ম্যাকিয়াভেলিয়ানিজম হল কৌশলগতভাবে অন্যকে ব্যবহার করা, নৈতিকতার চেয়ে লক্ষ্য অর্জনকে প্রাধান্য দেওয়া। সাইকোপ্যাথি, আবেগের অভাব, আবেগ প্রবণতা এবং অন্যের প্রতি সহানুভূতির অভাব। এই 3টি বৈশিষ্ট্য আলাদা হলেও এগুলোই প্রায়শই একে অপরের সাথে ওভারল্যাপ করে। ডার্ক ট্রায়াডের ব্যক্তিরা সাধারণত স্বার্থপর, কৌশলী এবং অন্যের অনুভূতি বা কল্যাণের প্রতি উদাসীন হয়। নাম্বার 1, নার্সিজম। নার্সিজম হল এমন একটি ব্যক্তিত্ব বৈশিষ্ট্য যেখানে ব্যক্তি নিজেকে অত্যাধিক গুরুত্বপূর্ণ মনে করে এবং অন্যের কাছ থেকে প্রশংসা ও মনোযোগের আকাঙ্ক্ষা করে। নার্সিস্টিক ব্যক্তিরা প্রায়শই নিজেদের অতিরঞ্জিত করে উপস্থাপন করে এবং অন্যের চাহিদা বা অনুভূতিকে উপেক্ষা করে। নার্সিজমের লক্ষণ। নার্সিস্টিক ব্যক্তিরা নিজেদের ক্ষমতা, সৌন্দর্য এবং সাফল্যকে অত্যাধিক মূল্যায়ন করে। তারা সর্বদা অন্যের কাছ থেকে প্রশংসা এবং মনোযোগ চায়। তারা অন্যের অনুভূতি বা চাহিদাকে গুরুত্ব দেয় না। নার্সিস্টিক ব্যক্তিদের সাথে কিভাবে আচরণ করবেন? তাদের প্রশংসা এবং মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা কমিয়ে আনুন। তাদের আচরণের প্রতি সচেতন থাকুন এবং তাদের ম্যানিপুলেশন থেকে সতর্ক থাকুন। সীমানা নির্ধারণ করুন এবং তাদের আচরণের প্রতি জবাবদিহিতা বজায় রাখুন। নাম্বার 2, ম্যাকিয়াভেলিনিজম। ম্যাকিয়াভেলিনিজম হল এমন একটি ব্যক্তিত্ব বৈশিষ্ট্য যেখানে ব্যক্তি কৌশলগতভাবে অন্যকে ব্যবহার করে নিজের লক্ষ্য অর্জন করে। ম্যাকিয়াভেলিয়ান ব্যক্তিরা নৈতিকতা বা নীতির চেয়ে নিজের স্বার্থকে প্রাধান্য দেয়। ম্যাকিয়াভেলিনিজমের লক্ষণ।
তারা পরিস্থিতি এবং মানুষকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে। তারা নৈতিক সিদ্ধান্ত নেওয়ার চেয়ে লক্ষ্য অর্জনকে গুরুত্ব দেয়। তারা প্রায়শই অন্যের প্রতি সন্দেহপ্রবণ হয় এবং তাদের বিশ্বাস করতে চায় না। মেকিয়াভেলিয়ান ব্যক্তিদের সাথে কিভাবে আচরণ করবেন? তাদের কৌশল সম্পর্কে সচেতন থাকুন। তাদের সাথে সরাসরি এবং স্পষ্টভাবে যোগাযোগ করুন। তাদের আচরণের প্রতি জবাবদিহিতা বজায় রাখুন এবং তাদের কৌশলগুলোকে চ্যালেঞ্জ করুন। নাম্বার 3, সাইকোপ্যাথি। সাইকোপ্যাথি হল এমন একটি ব্যক্তিত্ব বৈশিষ্ট্য যেখানে ব্যক্তির আবেগের অভাব, অন্যের প্রতি সহানুভূতির অভাব এবং আবেগ প্রবণতা দেখা যায়। সাইকোপ্যাথিক ব্যক্তিরা প্রায়শই অপরাধমূলক আচরণ করে এবং সামাজিক নিয়মকে উপেক্ষা করে। সাইকোপ্যাথির লক্ষণ: তারা অন্যের অনুভূতি বা কষ্টকে উপেক্ষা করে। তারা প্রায়শই আইন ভঙ্গ করে এবং সামাজিক নিয়মকে উপেক্ষা করে। তারা আবেগপ্রবণ সিদ্ধান্ত নেয় এবং ঝুঁকি নিতে পছন্দ করে। সাইকোপ্যাথিক ব্যক্তিদের সাথে কিভাবে আচরণ করবেন? তাদের আচরণ সম্পর্কে সচেতন থাকুন এবং তাদের সাথে জড়িত হওয়া এড়িয়ে চলুন। তাদের আচরণের প্রতি জবাবদিহিতা বজায় রাখুন এবং তাদের অপরাধমূলক আচরণকে প্রশ্রয় দেবেন না। ডার্ক ট্রায়াডের ব্যক্তিদের সাথে মোকাবেলা করতে হলে সচেতনতা, সীমানা নির্ধারণ এবং জবাবদিহিতা অপরিহার্য। এই কৌশলগুলো অবলম্বন করে আপনি তাদের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারেন। চ্যাপ্টার 7, দ্য সাইকোলজি অফ ইনফ্লুয়েন্স অ্যান্ড পারসুয়েশন। প্রভাব এবং প্ররোচনার মনোবিজ্ঞান। এখানে লেখক কিভাবে তাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করা যায় এবং কিভাবে কার্যকরভাবে প্ররোচনা করা যায় তা বিশদভাবে ব্যাখ্যা করেছেন। নাম্বার 1, প্রভাব অর্থাৎ ইনফ্লুয়েন্স এবং প্ররোচনা এমন প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির আচরণ, চিন্তাভাবনা বা সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারে। তবে এগুলোর মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। প্রভাব, ইনফ্লুয়েন্স, এটি হলো অন্য ব্যক্তির আচরণ বা চিন্তাভাবনাকে পরোক্ষভাবে পরিবর্তন করার ক্ষমতা। প্রভাব প্রায়শই দীর্ঘমেয়াদী এবং এটি সম্পর্ক, বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠে। প্ররোচনা, পারসুয়েশন, এটি হলো অন্য ব্যক্তিকে সরাসরি একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য প্ররোচিত করা। প্ররোচনা প্রায়শই স্বল্পমেয়াদী এবং এটি যুক্তি, আবেগ বা চাপের উপর ভিত্তি করে কাজ করে। প্রভাব ও প্ররোচনার পেছনে কাজ করে কিছু মৌলিক মনস্তাত্ত্বিক নীতি। এই নীতিগুলো মানুষের আচরণ এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করে। পারস্পরিকতার নীতি অনুসারে মানুষ অন্যকে কিছু দেওয়ার পরে তা ফেরত পেতে চায়। এই নীতি প্ররোচনার ক্ষেত্রে খুবই কার্যকর। উদাহরণস্বরূপ, যদি আপনি কাউকে কিছু দেন বা সাহায্য করেন, তাহলে তারা আপনার অনুরোধ রাখতে বেশি ইচ্ছুক হবে। সামাজিক প্রমাণের নীতি অনুসারে মানুষ অন্যের আচরণকে অনুসরণ করে। এই নীতি প্রায়শই বিজ্ঞাপন এবং বিপণনে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, যদি একটি পণ্য অনেক মানুষ ব্যবহার করে, তাহলে নতুন ক্রেতারা সেই পণ্য কিনতে বেশি আগ্রহী হবে। কৃতিত্বের নীতি অনুসারে মানুষ কৃতিত্বশীল ব্যক্তিদের কথা মানতে বেশি ইচ্ছুক। এই নীতি প্ররোচনার ক্ষেত্রে খুবই কার্যকর। উদাহরণস্বরূপ, যদি একজন ডাক্তার বা বিশেষজ্ঞ কোনো পণ্য বা পরিষেবার সুপারিশ করেন, তাহলে মানুষ তা কিনতে বেশি আগ্রহী হবে। কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি, এই নীতি অনুসারে মানুষ তাদের প্রতিশ্রুতি এবং পূর্বের সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য বজায় রাখতে চায়। এই নীতি প্ররোচনার ক্ষেত্রে খুবই কার্যকর। উদাহরণস্বরূপ, যদি কেউ একটি ছোট প্রতিশ্রুতি দেয়, তাহলে তারা বড় প্রতিশ্রুতিও রাখতে বেশি ইচ্ছুক হবে। স্নেহ, লাইকিং, স্নেহের নীতি অনুসারে মানুষ তাদের পছন্দের ব্যক্তিদের কথা মানতে বেশি ইচ্ছুক। এই নীতি প্ররোচনার ক্ষেত্রে খুবই কার্যকর। উদাহরণস্বরূপ, যদি আপনি কাউকে পছন্দ করেন, তাহলে তারা আপনার অনুরোধ রাখতে বেশি ইচ্ছুক হবে। দুষ্প্রাপ্যতা, স্ক্যারসিটি, দুষ্প্রাপ্যতার নীতি অনুসারে মানুষ এমন জিনিসকে বেশি মূল্য দেয় যা সহজে পাওয়া যায় না। এই নীতি প্রায়শই বিপণনে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, যদি একটি পণ্য সীমিত সময়ের জন্য পাওয়া যায়, তাহলে মানুষ তা কিনতে বেশি আগ্রহী হবে। নাম্বার 3, প্ররোচনার কৌশল। ফুট ইন দ্য ডোর টেকনিক। ফুট ইন দ্য ডোর টেকনিকের কৌশল অনুসারে আপনি প্রথমে একটি ছোট অনুরোধ করেন এবং পরে একটি বড় অনুরোধ করেন।
ছোট অনুরোধটি মেনে নেওয়ার পরে ব্যক্তি বড় অনুরোধটি মেনে নিতে বেশি ইচ্ছুক হবে। ডোর ইন দ্য ফেস টেকনিক। ডোর ইন দ্য ফেস